হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজিএমএ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে সেকেন্ড পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়ানি লাভের গুরুত্ব বা তাৎপর্য কি, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষে এর যে উত্তর 18 নম্বরের যে কোশ্চেন অ্যান্সার সেটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের যে সাজেশন আমি প্রোভাইড করেছি 2024-25 সাজেশন, সেই সাজেশনে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে সেকেন্ড পেপারে আছে এই প্রশ্নটি দেওয়ানি লাভের তাৎপর্য। তো সে প্রসঙ্গে যাওয়ার আগে একবার বোর্ডে কি লেখা রয়েছে আমরা দেখে নেব। দেখো, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় পিজিএমএ হিস্ট্রি ফার্স্ট ইয়ার সেকেন্ড পেপার, পিজি হিস্ট্রি সেকেন্ড পেপার, দেওয়ানি লাভের গুরুত্ব বা তাৎপর্য। দেওয়ানি অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকারকে বলা হয় দেওয়ানি। এই দেওয়ানির অধিকার লাভ করে বক্সারের যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে। এবং এই দেওয়ানি লাভ করার পর বাংলাদেশের ভূমি রাজস্ব আদায় করার অধিকার পায় এবং প্রচুর অর্থ ইংরেজদের হাতে আসে। এই অর্থ দিয়ে তারা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য করে, আবার এই অর্থ দিয়ে তারা সেনাবাহিনী তৈরি করে। সেই সেনাবাহিনীর সাহায্যে ভারতের অন্যান্য অঞ্চল অযোধ্যা, মহীশূর, পাঞ্জাব, মহারাষ্ট্র বিভিন্ন অঞ্চলে তারা সাম্রাজ্য বিস্তারের কাজ করে। অর্থাৎ এ দেশে ইংরেজদের যে আধিপত্য স্থাপন তার প্রথম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল দেওয়ানি লাভ। দেওয়ানি লাভের হাত ধরে তারা বাংলার অর্থনীতি নিজেদের হাতে নেয় এবং সেই অর্থনীতির উপর বেস করে এদেশে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে রাজনৈতিক আধিপত্যের জয়যাত্রা তারা শুরু করে। তা দেওয়ানি লাভের গুরুত্বের এখানে দুটি অংশে ভাগ আছে। একটি হচ্ছে যে দেওয়ানি লাভের রাজনৈতিক গুরুত্বটা কি, আর অন্য দিকটা হচ্ছে দেওয়ানি লাভের অর্থনৈতিক গুরুত্বটা কি। অবশ্য তার আগে আলোচনা করা প্রয়োজন যে দেওয়ানি লাভটা কিভাবে করছে ইংরেজরা। বক্সারের যুদ্ধ হচ্ছে, বক্সারের যুদ্ধে মীর কাসিম পরাজিত হচ্ছেন, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা পরাজিত হচ্ছেন, শাহ আলম পরাজিত হচ্ছেন মুঘল সম্রাট। ইংরেজ কোম্পানি অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সাথে এলাহাবাদের প্রথম সন্ধি, মুঘল সম্রাটের সাথে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি করছেন এবং এই এলাহাবাদের দ্বিতীয় সন্ধির মধ্য দিয়ে সে দেওয়ানি লাভ করছে, অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার। এবং এই অধিকার পাওয়ার পরে যে ফলাফলটা দাঁড়াচ্ছে তার রাজনৈতিক দিকটা কি এবং অর্থনৈতিক দিকটা কি, এই দুটো অ্যাঙ্গেলে কিন্তু আলোচনা করতে হবে। আমি এই প্রশ্নের ডিটেলস আলোচনা এর আগের একটি ভিডিওতে করেছি। ক্যালকাটা ইউনিভার্সিটির জেনারেলদের একটা কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে আমি দেওয়ানি লাভের তাৎপর্য ডিটেলসে আলোচনা করেছি। তোমরা সেই আলোচনাটা একবার দেখো, দেখার পরে এর যে উত্তর আছে 18 নম্বরের যে কোশ্চেন অ্যান্সার, সেই অ্যান্সার আমি অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। দেওয়ানি লাভের গুরুত্ব বা তাৎপর্য। তা দেওয়ানি লাভ কখন হয়, তার আগের ঘটনাটা কি? বক্সারের যুদ্ধ 1765 সালে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা যুদ্ধ হয়, বক্সারের যুদ্ধ। এই যুদ্ধে পরাজিত হয়ে মীর কাসিম পালিয়ে যান। অযোধ্যার নবাবের সাথে সুজাউদ্দৌলার সাথে কোম্পানির এলাহাবাদের প্রথম সন্ধি হয় এবং কারা এবং এলাহাবাদ প্রদেশ দুটি লাভ করেন ইংরেজ কোম্পানি। এরপরে মুঘল সম্রাট শাহ আলমের সাথে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি হয় এবং সেখানে কারা এলাহাবাদ প্রদেশ দুটি তার হাতে তুলে দিয়ে এবং বাৎসরিক 26 লক্ষ টাকার বিনিময়ে তিনি বাংলা বিহার উড়িষ্যার যে দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার, সেই অধিকার ইংরেজ কোম্পানির হাতে তুলে দেন। তো এই ছিল দেওয়ানি লাভের যে ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপট, কিভাবে দেওয়ানি লাভ করলো ইংরেজরা সেই বিষয়। এবার আমাদের প্রশ্ন হচ্ছে এর গুরুত্বটা কি বা তাৎপর্যটা কি। গুরুত্ব দুই ধরনের আছে, একটা হচ্ছে রাজনৈতিক গুরুত্ব আর একটি হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। তা রাজনৈতিক গুরুত্ব আগে প্রথমে আলোচনা করব। তো দেখো, রাজনৈতিকভাবে কোম্পানি তার যে মান মর্যাদা সম্মান অনেকটাই বেড়ে যায়। ভারতীয় রাজন্য বর্গের কাছে, দেশীয় মানুষের কাছে কোম্পানির সম্মান অনেক গুণ বেড়ে যায়। এছাড়া কোম্পানি এর আগে ছিল একটা বাণিজ্যিক সংস্থা, কিন্তু এখন সেই কোম্পানি হয়ে গেল একটা রাজনৈতিক সংস্থা বা প্রতিষ্ঠানে পরিণত হলো। এবং এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির এর আগে কোনো আইনানুগ স্বীকৃতি ছিল না এদেশে, কিন্তু দেওয়ানি লাভের পর মুঘল সম্রাটের স্বীকৃতি পাওয়ার পর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির তার যে আইনানুগ ভিত্তি, আইনানুগ স্বীকৃতি, যে লাইসেন্স, সেটা কিন্তু পায়। অর্থাৎ আইনানুগ স্বীকৃতি লাভ করছে এই দেওয়ানি লাভের ভিতর দিয়ে। দেওয়ানি এর আগে মুঘল সম্রাটদের আমলে বাংলাদেশের দেওয়ান হিসেবে একজনকে নিয়োগ করা হতো
সে বাংলাদেশের রাজস্ব আদায় করতে, যেমন মুর্শিদ কুলিকাকে পাঠানো হয়েছিল ঔরঙ্গজেবের রাজত্বকালে দেওয়ান হিসেবে। কিন্তু এখন এই প্রথম কোনো ব্যক্তির পরিবর্তে কোনো প্রতিষ্ঠানকে, কোনো কোম্পানিকে দেওয়ান হিসেবে বাংলাদেশে নিয়োগ করা হলো। এটা একটা রাজনৈতিক গুরুত্ব রয়েছে। এছাড়া বাংলার সিংহাসনে কে বসবে সেই ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগেই পলাশী যুদ্ধের পর থেকেই তারা লাভ করেছিল। তাই মীর কাসিমকে হটিয়ে দেওয়ার পর বক্সারের যুদ্ধের পরবর্তীকালে মির্জাফরকে আবার সিংহাসনে বসানো হয় এবং কিছুদিন পরে মির্জাফরের পুত্র নজমুদ্দৌলাকেও সিংহাসনে বসানো হয়। তাহলে বাংলার মসনদের প্রকৃত নিয়ন্ত্রক হয়ে ওঠে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছিল দায়িত্বহীন ক্ষমতা, কোনো দায়িত্ব নেই, ক্ষমতা প্রচুর। আর বাংলার নবাবের ছিল ক্ষমতাহীন দায়িত্ব, কোনো ক্ষমতা নেই কিন্তু দায়িত্ব তার প্রচুর। ফলে এই যে দুই ধরনের শাসন ব্যবস্থা বাংলাদেশে চলতে থাকে, যার নাম দ্বৈত শাসন ব্যবস্থা, এটা একটা তোমাদের টিকা প্রশ্ন। অন্য একটা ভিডিও ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করেছি, দেখে নিও তোমরা, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো যাই হোক, বাংলার মসনদে কে সিংহাসনে বসবে তারও নিয়ন্ত্রক হয়ে ওঠে কোম্পানি। এইভাবে বাংলাদেশের উপরে তারা আধিপত্য স্থাপন করে এবং তারা একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে উত্তরণ ঘটে। এটাই ছিল দেওয়ানি লাভের যে গুরুত্ব বা তাৎপর্য, অবশ্য রাজনৈতিক গুরুত্ব। এছাড়া কোম্পানি দেওয়ানি লাভের পর বাংলাদেশে যেসব অন্যান্য কোম্পানিগুলো ছিল, যেমন ফরাসি, ওলন্দাজ, ডাচ, এইসব কোম্পানিগুলিকে ভয় ভীতি প্রদর্শন করে বাংলাদেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। এখানে ক্লাইভ একটা কথা বলেছিলেন যে লেবুর যে রস তারা সব চুষে নিয়েছেন, নিয়ে লেবুটাকে আবার পুনরায় আগের মতো করে টেবিলে সাজিয়ে রাখা হয়েছে, যাতে করে ইউরোপীয়রা মনে করে বা অন্যান্য কোম্পানিরা মনে করে যে এখনো লেবুর কিছু রস বা অবশিষ্টাংশ পড়ে আছে, কিন্তু আর তো কোনো কিছু পড়ে নেই, সবটাই শুষে নিয়েছেন ইংরেজরা। তো এইভাবে বাংলাদেশ থেকে অন্যান্য ইউরোপীয় কোম্পানিগুলোকে এক প্রকার বাংলাদেশ ছাড়তে তারা বাধ্য করেন এবং বাংলায় তারা একচ্ছত্র আধিপত্য স্থাপন করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এছাড়া কোম্পানির মান মর্যাদা সম্মান তো অনেকটাই বেড়ে যাচ্ছে, এর আগেই আমি বলেছি। রাজনৈতিক প্রতিষ্ঠানের রূপান্তর ঘটছে, আগে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল, এখন সে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে এবং বাংলার মসনদের প্রকৃত নিয়ন্ত্রক হয়ে উঠছে। এই ছিল দেওয়ানি লাভের যে রাজনৈতিক গুরুত্ব, সেই রাজনৈতিক গুরুত্ব। কয়েকটা পয়েন্টের ভিতরে যদি বলি তাহলে কি দেখবো, যে প্রথম যেটা রয়েছে, বাংলার কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে, এক। দুই, বাংলায় কোম্পানির যে আইনানুগ ভিত্তি, সেই ভিত্তি বা স্বীকৃতি সেটা তারা লাভ করছে। তিন, আগে একজন ব্যক্তিকে দেওয়ান হিসেবে নিয়োগ করা হতো, কিন্তু এখন একটা কোম্পানিকে দেওয়ান হিসেবে নিয়োগ করা হলো। চার, বাংলায় অন্যান্য ইউরোপীয় কোম্পানিগুলিকে ভীতি প্রদর্শনের ভিতর দিয়ে তাদেরকে বাংলা ছাড়া করে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অবশ্যই দেওয়ানি লাভের ফলেই কিন্তু সেটা সম্ভব হয়েছিল। এছাড়া দেওয়ানি লাভের ভিতর দিয়ে বাংলার সাধারণ মানুষ এবং রাজন্য বর্গের চোখে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্মান, তাদের প্রভাব প্রতিপত্তি অনেকটাই বেড়ে গিয়েছিল। তো এগুলো ছিল রাজনৈতিক গুরুত্ব। এবার আসি অর্থনৈতিক গুরুত্বটা কি। তো প্রথমে অর্থনৈতিক গুরুত্ব বলতে এই যে বাংলাদেশের রাজস্ব আদায় করার দায়িত্ব ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, সে খুব চড়া হারে বাংলাদেশের রাজস্ব আদায় করতে থাকে। শুরু হয় নির্মম শোষণ, জনগণের উপরে অত্যাচার, বিপুল পরিমাণে রাজস্ব তারা আদায় করে এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে তারা মুনাফার পাহাড় জমায়। এই মুনাফা বা মূলধনের সাহায্যে তারা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করে। অবশ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও তারা একচেটি আধিপত্য স্থাপন করে, দস্তকের অপব্যবহার করে বিনা শুল্কে তারা বাণিজ্যের ক্ষেত্রেও একাধিপত্য স্থাপন করেছিল এবং এই লাভের বিরাট অংশ তারা ইউরোপে পাচার করতে থাকে, যে পর্বটাকে আমরা বলি সম্পদের বহির্গমন। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এর উপরেও আমি কিন্তু একটা ভিডিও ক্লাস দিয়েছি। তো এইভাবে বাংলার অর্থনীতি তাদের হাতে চলে আসে। এই অর্থনীতির সাহায্যে তারা একটা বিরাট বড় সেনাবাহিনী তৈরি করে। এই সেনাবাহিনীর সাহায্যে তারা ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের উপরে আধিপত্য স্থাপন করে। মহীশূর, মারাঠা, পাঞ্জাব, অযোধ্যা, নাগপুর, এই সমগ্র অঞ্চলে, সমগ্র ভারতবর্ষে যে আধিপত্যের সূচনা, সেই সূচনাটা হয়েছিল কিন্তু দেওয়ানি লাভের ফলে। দেওয়ানি লাভের ভিতর দিয়ে তাদের হাতে যে পরিমাণ টাকা বা অর্থ আসে, সেই অর্থকে কাজে লাগিয়ে তারা ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করতে থাকে। তো অর্থনৈতিক গুরুত্ব এটা। এছাড়া রয়েছে যে বাংলার যে কুটির শিল্প, সেই কুটির শিল্পের ধ্বংস হয় এই দেওয়ানি লাভের ফলে। কিভাবে?
না, বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে এই রাজস্ব আদায় করে সেই রাজস্বের একটা বড় অংশ ইংল্যান্ডে পাঠানো হয়। ইংল্যান্ডে সেই অর্থের সাহায্যে সেখানে শিল্প বিপ্লব ঘটায়। সেই শিল্পের উৎপন্ন বস্ত্র বাংলাদেশে এসে আবার বাংলার বাজারগুলিতে বিক্রি হতে থাকে। ফলে দেশীয় যে কুটির শিল্প তাঁতিরা তারা বেকার হয়ে পড়ে, অসংখ্য মানুষ। গ্রামীণ যে কুটির শিল্প কেন্দ্রিক যে অর্থনীতি সেটা ধ্বংস হয়ে যায়, প্রচুর মানুষ বেকার হয়ে পড়ে এবং এই বেকার মানুষ তখন কৃষি ক্ষেত্রে ভিড় জমায় এবং কৃষির উপরে চাপ তৈরি হয়, জমির দাম বেড়ে যায়, জিনিসের দাম বেড়ে যায়, মূল্য বৃদ্ধি ঘটে, যার সাফার করেছিল বা যার প্রভাব পড়েছিল সাধারণ মানুষের উপরে। এছাড়া অর্থনৈতিক যে সকল ক্ষেত্রে, বাংলাদেশের অর্থনীতির সকল ক্ষেত্র এই ইংরেজরা কিন্তু কবজা করে নিয়েছিল। এটাই ছিল দেওয়ানি লাভের একটা প্রধান গুরুত্ব, মানে অর্থনৈতিক গুরুত্ব। তো একদিকে ছিল তার রাজনৈতিক গুরুত্ব, যেখানে তারা রাজনৈতিকভাবে স্বীকৃতি পাচ্ছে, বাংলার মসনদে কে বলবে সেটা ঠিক করে দিচ্ছে, তারা প্রকৃত নিয়ন্ত্রক হয়ে উঠছে বাংলাদেশে এবং তাদের আইনানুগ স্বীকৃতি তারা পেয়েছে। বণিক সংগঠন থেকে তারা একটা বাণিজ্যিক সংগঠনে পরিণত হচ্ছে। এটা ছিল তাদের রাজনৈতিক গুরুত্ব। আর অর্থনৈতিক গুরুত্ব, বাংলার অর্থনীতি তাদের হাতে চলে আসায় সেই অর্থের সাহায্যে তারা এদেশে ব্যবসা বাণিজ্য করতে থাকে, ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে তারা সাম্রাজ্য বিস্তার করতে থাকে, একটা শক্তিশালী সেনাবাহিনী তৈরি করে, বাংলার অর্থনীতির সকল ক্ষেত্র তারা কবজা করে নেয়, তারা করায়ত্ত করে নেয়, এদেশের কুটির শিল্পকে ধ্বংস করে দেয় এবং বহু মানুষকে বেকার করে দেয়। এই ছিল দেওয়ানি লাভের ফল বা এর প্রভাব বা গুরুত্ব। দেওয়ানি লাভের গুরুত্ব। 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাটের কাছ থেকে দেওয়ানি অধিকার অর্জন করে। রাজস্ব সংগ্রহ ও ভূসম্পত্তি বিষয়ক মামলার নিষ্পত্তি করবার অধিকারকে দেওয়ানি বলে। মুঘল বাদশাহ এই অধিকার বাংলার নবাবদের উপর ন্যস্ত করেছিলেন, কিন্তু বক্সারের যুদ্ধের 1764-র পর ইংরেজরা বাংলার রাজনৈতিক ক্ষমতার অধিকারী হলেও আইনগত অধিকার পায়নি। প্যারা করে, বক্সারের যুদ্ধের পর ইংরেজরা বাংলার সামরিক ও প্রশাসনিক ক্ষেত্রে প্রাধান্য অর্জন করে সত্য, কিন্তু শাসনের প্রত্যক্ষ দায়িত্ব গ্রহণ না করায় বাংলার রাজনীতিতে এক অস্থির পরিবেশের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে রবার্ট ক্লাইভ দ্বিতীয়বার বাংলার গভর্নর হয়ে আসেন। ক্লাইভের সামনে প্রধানত দুটি সমস্যা ছিল: এক, বাংলা ও অযোধ্যার নবাব ও মুঘল সম্রাটের সঙ্গে সম্পর্ক নির্ণয়; দুই, প্রয়োজনীয় শাসন সংস্কার গ্রহণ করে অব্যবস্থা ও দুর্নীতির অবসান করা। প্যারা করে, ক্লাইভ প্রথমে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সাথে শান্তি স্থাপন করেন। এলাহাবাদের সন্ধির মাধ্যমে 1764 স্থির হয় এক, নবাব কোম্পানিকে কারা ও এলাহাবাদ অঞ্চল দুটি হস্তান্তর করবেন; দুই, চুনার দুর্গ ও চুনার জেলা কোম্পানির অধিকারে থাকবে; তিন, কাশীর জমিদারি কোম্পানির আশ্রিত বলবন্ত সিং ও তার বংশধরদের হাতে ন্যস্ত হবে; চার, সুজাউদ্দৌলা কোম্পানিকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে; পাঁচ, সুজাউদ্দৌলা কোম্পানির সাথে আত্মরক্ষামূলক মিত্রতা স্থাপন করবেন; ছয়, কোম্পানি অযোধ্যায় বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে এবং এরপর শাহ আলমের সাথে সন্ধি করে ক্লাইভ তাকে সম্রাট বলে স্বীকার করেন। কারা ও এলাহাবাদ অঞ্চল দুটি উপহার দেন এবং বাৎসরিক 26 লক্ষ টাকা করদানের শর্তে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি আদায় করেন। এরপর বাংলার নবাব নজিমুদ্দৌলার সঙ্গে তিনি এক বন্দোবস্ত করে ফেলেন। বাৎসরিক 53 লক্ষ টাকা ভাতা দানের প্রতিদানে ক্লাইভ বাংলার নবাবকে রাজস্ব আদায়ের উপর তার অধিকার ত্যাগ করতে বাধ্য করেন। পুলিশ ও বেসামরিক শাসনভার অবশ্য নবাবের ওপরেই ন্যস্ত থাকে। কোম্পানি দেওয়ানি লাভ করলেও রাজস্ব আদায়ের ভার পূর্বতন সংগঠনের ওপরেই ন্যস্ত থাকে। দেখো, প্যারা করে 1765 খ্রিস্টাব্দে কোম্পানির দেওয়ানি লাভ করে। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিপূর্বে মুঘল সম্রাট কোম্পানিকে দুবার দেওয়ানি প্রদান করতে চেয়েছিল। 1757 খ্রিস্টাব্দে বাংলার নবাবের দুর্বলতা লক্ষ্য করে কোম্পানিকে দেওয়ানির প্রস্তাব দেওয়া হয়, কিন্তু কোম্পানি তা প্রত্যাখ্যান করেন, কারণ রাজনৈতিক ও অর্থনৈতিক ছিল তার মূল কারণ। কোম্পানি এত বড় দায়িত্ব নিতে চায়নি। এছাড়া তারা তখনও লোকবল ও সামরিক বল খুব একটা বেশি ছিল না। রাজনৈতিক প্রতিষ্ঠার দিক থেকেও খুব একটা ভালো অবস্থায় ছিল না। বক্সারের যুদ্ধের পর পুনরায় দেওয়ানির প্রস্তাব দেওয়া হলে কোম্পানি তা ফিরিয়ে দেয়, কেননা এর কাছে এটা লাভজনক মনে হয়নি। তাদের মনে হয়েছিল বাংলার নবাবের কাছ থেকে এই দায়িত্ব নিয়ে নিলে নবাব ক্রুদ্ধ হবে, ফলে কোম্পানির ক্ষতি হবে। একমাত্র অযোধ্যার নবাব
মুঘল সম্রাটের সাথে সম্পর্ক নির্ণয়ের পরই কোম্পানি এই দায়িত্ব নেয়। এরপরে দেখো রয়েছে পরের প্যারায়, দেওয়ানি লাভের গুরুত্ব প্রসঙ্গে প্রথমেই বলতে হয় ইংরেজরা এই সূত্রে প্রভূত অর্থনৈতিক ক্ষমতা লাভ করেছিল। রাজস্ব সংগ্রহ করার পরের বছর 26 লক্ষ টাকা মুঘল সম্রাটকে ও 54 লক্ষ টাকা বাংলার নবাবকে দেওয়ার পর বাকি অংশ নিজেরা রাখে। এছাড়া ইংরেজদের বিনিয়োগ ব্যবস্থায় মারাত্মক রকমের পরিবর্তন আসে। প্রসঙ্গত উল্লেখ্য, এ যাবৎ ইংরেজদের ভারতে ব্যবসা বাণিজ্য নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হতো। এদেশে ইংল্যান্ডের দ্রব্যের চাহিদা না থাকায় তারা ইউরোপ থেকে জিনিস এনে বিক্রি করে লাভ করতে পারেনি। এজন্য ইংল্যান্ড থেকে প্রচুর পরিমাণে সোনা রূপা আনতে হতো এবং ক্রমে তা নবাবী টাকশালে টাকায় পরিবর্তিত করতে হতো। এর ফলে তারা নবাবের কর্মচারী ও জগৎ সেটের উপর মুখাপেক্ষী হয়ে থাকতে বাধ্য হতো। 1765-তে এই ব্যবস্থা বন্ধ হয়ে যায়। তারা দেওয়ানি লাভ সূত্রে রাজস্ব আদায়ের মাধ্যমে যে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করে তা ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করে। এছাড়া ব্যবসা বাণিজ্য ও সাম্রাজ্যবাদী কার্যকলাপ চালানোর জন্য তারা সামরিক বাহিনী গঠন করে। এই সূত্রে সম্পদ নিষ্কাশন বা ড্রেন অফ ওয়েলথ বিশাল আকার ধারণ করে। প্যারা করে 1765-তে দেওয়ানি লাভের আইনগত দিক থেকে দেখলে ইংরেজরা নতুন কিছু লাভ করেনি। পুরাতন মুঘল ব্যবস্থাকে ফিরিয়ে আনা হয়, যা 1717 পর্যন্ত বজায় ছিল। ইতিপূর্বে বাংলার প্রশাসন নিজামত মানে ফৌজদারি আইন, প্রতিরক্ষা ও দেওয়ানি এই দুই ভাগে বিভক্ত ছিল এবং দুজন ব্যক্তির হাতে দায়িত্ব দেওয়া হতো। মুঘল নীতি অনুযায়ী দুজনকে দায়িত্ব দেওয়ার কারণ, একজনের হাতে দায়িত্ব দেওয়া হলে সে স্বাধীন হয়ে যেত। মুঘল কেন্দ্রীয় শাসনের দুর্বলতার কারণে মুর্শিদ কুলি খাঁ দুটি বিভাগকে হাতে নিয়ে কার্যত স্বাধীন হয়ে গিয়েছিলেন। তাই 1765-র দেওয়ানির নতুন কিছু নয়, পুরাতন ব্যবস্থাকে ফিরিয়ে আনা হয় মাত্র। প্যারা করে দেখো, 1765 সালে দেওয়ানি লাভের মাধ্যমে ব্যাপক রাজনৈতিক পরিবর্তন আসে। এতকাল দেওয়ানির দায়িত্ব দেওয়া হতো একজন মানুষকে নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু এই প্রথম কোনো বাণিজ্য সংস্থাকে তত্ত্বাবধান জন্য দায়িত্ব দেওয়া হলো বা বরাবরের জন্য দায়িত্ব দেওয়া হলো। প্রতিরক্ষা বিভাগ যা সুবেদারের হাতে ছিল তা কোম্পানিকে দেওয়া হয়। উল্লেখ্য, নবাবের সার্বভৌমত্ব এই দুই বিভাগকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। অথচ এখন প্রশাসনের বড় অংশ এবং প্রতিরক্ষা কোম্পানির হাতে ন্যস্ত হওয়ায় নবাবের সার্বভৌমত্ব খর্ব হয়। নবাবের হাতে থাকে দুটি ছোট বিভাগ, আভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা। নবাবকে এই দুটো বিভাগ নির্ভর করতে হতো ইংরেজদের ওপর। ফলে বাংলার নবাব কার্যত পেনশন ভোগীতে পরিণত হন। এরপর এই আশঙ্কার আর কারণ থাকলো না যে নবাব বিদ্রোহ করতে পারে, কারণ অর্থ বিভাগ তাদের হাতে এসে গিয়েছিল, মানে ইংরেজদের হাতে এসে গিয়েছিল। প্যারা করে দেখো, ঠিক হয় কোর্ট অফ ডিরেক্টরের নির্দেশে দেওয়ানি চালাবেন গভর্নর এবং তাকে সাহায্য করবে সিলেক্ট কমিটি। তাদের নিচে একজন প্রতিনিধি থাকবে যিনি বাংলার নবাবের দরবারে বিচরণ করবেন। এদের দায়িত্ব রাজস্ব সঠিকভাবে আদায় হচ্ছে কিনা তা দেখা। উল্লেখ্য, বাংলার জমিদারেরা নবাবের ক্ষমতা কমতে দেখে উচ্চাবিলাসী হয়ে ওঠে। রাজস্ব সংক্রান্ত বিষয়ে তারা বিবিধ কারচুপি শুরু করে, কিন্তু নবাব এক্ষেত্রে দর্শক হয়েই থাকেন, কেননা তাকে দায়িত্ব দেওয়া হলেও তার হাতে কোনো ক্ষমতা ছিল না। প্যারা করে দেখো, কোম্পানি কর্তৃপক্ষ নবাবের উপর নিয়ন্ত্রণ রাখার জন্য তাদের ক্ষমতা বলে একাধিক প্রতিনিধি নিয়োগ করেছিল। এইসব লোক কোম্পানির কর্তৃক নিযুক্ত হওয়ায় কোম্পানির অঙ্গুলি হেলনে চলত। এদের মধ্য দিয়েই বাংলার প্রশাসন ইংরেজদের হাতে চলে আসে এবং ক্রমে ক্রমে বাংলায় ইংরেজদের নিজস্ব আইন চলতে থাকে। রেজা খাঁ, সীতাব রায় প্রমুখ ব্যক্তিদের ইংরেজ কোম্পানি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করে রেখেছিলেন। ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার তার নবাবস গ্রন্থে বলেন, আইনগত প্রত্যক্ষভাবে না হলেও কার্যত পরোক্ষভাবে 1765-তে ইংরেজরা বাংলার অধিকার করে বসে। 1765-তে কোম্পানি মুঘল সম্রাট কর্তৃক দেওয়ান নিযুক্ত হন। মুঘল সম্রাটের সার্বভৌমত্ব কোম্পানি মেনে নেয়। মুঘল সম্রাটের ক্ষমতা হানি করতে তারা চায়নি, কারণ তাদের মনে হয়েছিল এর ফলে বিপদ হতে পারে। 1857 অবধি এই প্রক্রিয়া চলেছিল। এছাড়া কোম্পানি এই কারণে বাংলার অধিকার করেনি যে ইংরেজ কোম্পানিকে লোকে বাণিজ্যিক কোম্পানি হিসেবে মনে করত এবং এই বাণিজ্যিক কোম্পানি একটি রাজ্য অধিকার করবে তা অভাবনীয় ব্যাপার ছিল। এছাড়া এর ফলে ইংল্যান্ডের সার্বভৌমত্বকে অস্বীকার করা হতো। বাংলার অধিকার করলে ইংল্যান্ডের পার্লামেন্ট তা মেনে নিত না, ফলে রাষ্ট্রের মধ্যে আর একটা রাষ্ট্র গড়ে উঠত। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করার সূত্রে কার্যত নবাবের উপর সকল দায়িত্ব বর্তায় এবং কোম্পানি শুধুমাত্র
ক্ষমতা দখল করে, কিন্তু তাদের কোনো দায়িত্ব ছিল না। দেওয়ানি লাভের গুরুত্ব প্রসঙ্গে হেস্টিংস বলেন, দেওয়ানি লাভ এমন কিছু গুরুত্বপূর্ণ নয়, দেওয়ানি তাদের কাছে একটা কাগজের টুকরো মাত্র। চুক্তির মাধ্যমে ক্ষমতা অর্জন করলেও আনুষ্ঠানিকভাবে পেলেও যে বল তাদের তৈরি হয়েছিল তাকে মুঘল সম্রাট মানতে বাধ্য হয়েছিলেন। মুঘল সম্রাট বাধ্য হয়েছিল ক্ষমতা স্বীকার করে দেওয়ানি প্রদান করতে। বিনয় চৌধুরীও এই মত সমর্থন করেন। তিনি বলেন, দেওয়ানিকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়। ইতিমধ্যে কোম্পানি যে ক্ষমতা বাড়াতে শুরু করেছিল তাকে অবজ্ঞা করা যায়নি। তারা নবাবের কাছে বারবার আর্থিক দাবি করে। 1765-তে দেওয়ানি লাভ না করলে কোম্পানি নবাবকে বাধ্য করত দেওয়ানি দিতে। বস্তুতপক্ষে 1757-এ ইংরেজ কোম্পানির যে প্রক্রিয়া শুরু হয়েছিল তা 1765-তে চূড়ান্ত পরিণতি লাভ করে। তো এই ছিল দেওয়ানি লাভের গুরুত্ব, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের সাজেশন থেকে শুরু করে একাধিক প্রশ্ন উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।